আমার ছোট ভাই বন্ধুরা, কেমন আছো তোমরা? বলো। শুনতে পাচ্ছ ঠিকঠাক আমাকে? জানাই দাও তো। দেখা যাচ্ছে? স্লাইড দেখা যায়? আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি, কি বলো? হুম? ভিডিও ক্লিয়ার না হয়ে যাবে ইনশাল্লাহ। আমাকে শুনতে পাও কি না, এটা খুব জরুরি। আমাকে শুনতে পাওয়াটা খুব জরুরি। সাউন্ড খুব জরুরি, ভিডিও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। কেন দেরি হলো জানতে চাইবে না? জানতে চাও? প্রশ্ন করো যে ভাইয়া কেন দেরি হলো, বলো, তারপর উত্তর দিচ্ছি। প্রশ্ন করবে না? কৌতূহল থাকা তো উচিত। আমরা তো অলরেডি 1 ঘন্টা দেরিতে ক্লাস শুরু করতে হচ্ছে। হ্যাঁ, কেন দেরি হলো? আচ্ছা, কেউ কেউ বলতেছো জানি। ওকে, থ্যাংক ইউ। ভাইয়া কেন দেরি হলো? দেরি হয়েছে কারণ এখানে তথ্য প্রযুক্তি নামের একটা মিডলম্যান আছে, বুঝছো? সে বেঁকে গেছিল। এখন তার নিয়ন্ত্রণ আমাদের হাতেই, কিন্তু কিছু সময়ের জন্য সে তো বেঁকে যেতে পারে। তোমরা যারা রজনীকান্তের রোবট ছবি দেখছো, তোমরা জানো এটা, তাই না? নিয়ন্ত্রণ হাতেই ছিল, কিন্তু মাঝখানে চিটটি কি হয়ে গেছিল, বিগড়ে গেছিল। বিগড়ে যাওয়ার পরে সে ধ্বংসলীলা চালায় দেয়, তারপরে তার ব্যাটারি গুলো জাদু করে পাঠাই দিয়েছিল। তো নিয়ন্ত্রণ আমরাই করি, কিন্তু মাঝে মধ্যে তারা কি হয়, তারা বিগড়ে যায়। তো বিগড়ে যাওয়ার পরে 1 ঘন্টায় আবার আমরা কি করছি, সব নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এই হচ্ছে ব্যাপার। যদি আমরা আদৌ শুরু করতে না পারতাম, তাইলে এটা আমাদের ব্যর্থতা হইতো। কিন্তু এটাকে আমি ব্যর্থতা বলবো না, এটা বলতে পারো ইটস এ মিস্টেক। তো যেহেতু প্রবলেম ছিল, আমরা আবার ইনশাল্লাহ শুরু করছি, নো প্রবলেম। কথা কি বুঝতে পারছো এবার? ইয়েস অর নো? তাইলে কোনো ব্যাপার না। চলো আমরা শুরু করে দিই, হ্যাঁ? আজকে খেলা হবে, আজকে দারুণ টপিক, অনেক কথা হবে টপিক নিয়ে। তো আর দেরি না করি, আমরা শুরু করি, চলো। আমাদের টপিকের দিকে তাকাও। আজকে পর্ব হচ্ছে বই পড়া, আর পর্ব জীবন সঙ্গীত। এবং সেকেন্ড পেপার থেকে তো অবশ্যই থাকবে, বুঝতেই পারো। এ হলো বই পড়া, এ হলো জীবন সঙ্গীত। আজকের টপিকে প্রথম পত্র বেশি কঠিন, দ্বিতীয় পত্র সহজ। ভালো মতো শুনে রাখো। আজকের ক্লাসে প্রথম পত্র একটু কঠিন কম্পারেটিভলি, দ্বিতীয় পত্র একটু সহজ, বুঝছো? তো প্রথম পত্র কেন কঠিন বললাম, কারণ প্রথম পত্রে 2টা কঠিন টপিক আছে। এক, বই পড়া। জীবন সঙ্গীত মোটামুটি কঠিন তোমার মনে হয়, কিন্তু জীবন সঙ্গীতের উপস্থাপনের মধ্যে কিছু ভিন্নতা আছে, থটটা খুব সহজ। বিশেষত তোমার বইয়ের সব থেকে আকর্ষণীয় এবং কঠিন গদ্যগুলোর একটা বই পড়া, যদি আমার কাছে খুব ভালো লাগে, আমি পছন্দ করি পার্সোনালি বই পড়া লেখাটাকে। ঠিক আছে, তো চলো আমরা বই পড়া নিয়ে শুরু করি, এবং বই পড়া রাইটার সম্পর্কে আমরা একটু জানবো। বই পড়া যিনি লিখেছেন, ওনার নাম হচ্ছে প্রমোদ চৌধুরী, এবং তার জীবনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে। কোনটাকে তুমি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করো, আমাকে একটু জানাই দিবা। বলো তো, প্রমোদ চৌধুরীর কোন কাজটা তার মাস্টারপিস? লিখতে থাকো, যেটাকে মাস্টারপিস বলে মনে করো, সেটাকে লিখো। বোর্ডটা বেশি জম হয়ে গেছে। সূচপত্র, চলিত ভাষায় রচনা, রায়তের কথা, বই পড়া। আরে না রে পাগলা, ওনার সব থেকে বড় মাস্টারপিসের নাম হচ্ছে বই পড়া, ম্যান, কাম অন। বই পড়া না, এটা ওনার সবচেয়ে বড় মাস্টারপিস হচ্ছে সবুজ পত্র। এই যে এটা, এটা। প্রশ্ন হচ্ছে কেন? 1914 সালে বের হওয়া, এটা একটা সাময়িক পত্রিকা ছিল, প্রতি মাসে একবার করে বের হতো, বুঝছো? সাময়িক মানে একটা নির্দিষ্ট টাইম পরে পরে যদি বের হয়, সেটা পাক্ষিকও হইতে পারে, মাসিকও হইতে পারে, বার্ষিকও হইতে পারে। এমন হলে তারা বলা হয়, একটা টার্মের পরে যদি আসে, সেটাকে বলা হয় সাময়িক পত্র। দৈনিক ছিল না, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, 6 মাসিক, অথবা 1 বছর, এরকম একটা নির্দিষ্ট টাইম পরে যদি আসে, তখন সেটাকে আমরা নর্মালি কি বলি, আমরা সেটাকে সাময়িক বলি। তো সবুজপত্র ছিল সাময়িক মাসিক পত্রিকা ছিল, এবং এটা বাংলা ভাষায় চলিত ভাষারীতির প্রবর্তনে সব থেকে কার্যকর ভূমিকা রাখছে। মানে আমরা এখন যে চলিত বাংলায় কথা বলি,
যে ভাষায় তুমি টিভিতে নিউজ প্রেজেন্টারকে খবর পড়তে দেখো। এই ভাষাটা, বইয়ের ভাষাটাকে এই ফরম্যাটে আনছেন যিনি, তিনি প্রমোদ চৌধুরী। মজার বিষয় কি জানো, তখন অনেক বড় বড় সাহিত্যিকের পক্ষে ছিলেন না, তারা বলতেছিলেন যে এটা দরকার নাই। এমনকি রবীন্দ্রনাথ পর্যন্ত, রবীন্দ্রনাথের সাথে প্রমোদ চৌধুরীর ব্যক্তিগত সম্পর্ক ছিল। রবীন্দ্রনাথের ভাতিজির জামাই ছিলেন প্রমোদ চৌধুরী, অর্থাৎ রবীন্দ্রনাথের এক ভাইয়ের মেয়ে, তার নাম ইন্দিরা, ইন্দিরার হাজবেন্ড ছিলেন প্রমোদ চৌধুরী। তো রবি ঠাকুর বলেন, প্রমোদ দরকার নেই এসবের, ভাষাকে এত সহজ করে ফেলো না, সাহিত্যের ভাষাটা একটু গাম্ভীর্যপূর্ণ থাকা লাগবে। রবীন্দ্রনাথ যদিও বঙ্কিমীয় বাংলায় বিশ্বাসী ছিলেন না, বঙ্কিমীয় বাংলা তো বুঝতেই পারো খুব কঠিন বাংলা, তো সময়ের সাথে সেটা কিছুটা পরিবর্তন হয়ে গেছিল। বাট রবীন্দ্রনাথ চাননি শুরুর দিকে যে ভাষাটা চলিত হয়ে যাক, কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথ নিজেই চলিত ভাষার প্রেমে পড়ে গেলেন, দেখলেন যেটা তো খুব দারুণ, অসাধারণ সুন্দর, এবং রবীন্দ্রনাথ নিজেও চলিত ভাষায় পরে অনেক লেখালেখি করছেন। বুঝতে পারছো? এবং আমাদের বাংলাদেশের একটা অঞ্চল, তোমরা চিনো সবাই নাকি, নাম হচ্ছে কুষ্টিয়া, যেটাকে তখন বলা হয়তো নদিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গের নদিয়া আছে এখন একটা জেলা, এই নদিয়া আমাদের কুষ্টিয়ার আগের নাম আর কি, অর্থাৎ এই পাশে কুষ্টিয়া, এই পাশে নদিয়া, এরকম একটা এরিয়া। তো আমি কুষ্টিয়া বলছি এই কারণে যাতে তুমি সোজা বুঝতে পারো, নদিয়া প্লাস এই যশোর, এই দুই অঞ্চলের ভাষাকে ধরে করা হয়েছিল তোমার চলিত ভাষা। কুষ্টিয়া মানে কিন্তু নদিয়ার যশোর না, উল্টা বুঝো না আবার, এই নদিয়ার আমাদের বাংলাদেশি ভার্সন হচ্ছে কুষ্টিয়া। ক্লিয়ার? তো অর্থাৎ সোজা কথা যদি বলি, নদিয়া এবং যশোর অঞ্চলের ভাষাকে স্ট্যান্ডার্ড ধরে তিনি এই শুদ্ধ প্রমিত বাংলা তৈরি করছেন। এখন আমাকে যারা শুনছো, তোমরা বলো তো এখানে কারা কারা যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের মানুষ, একটু বলো, দ্রুত বলো। অফ করেন। এটা তোমরা অনেকে আসো এই এলাকা থেকে, অলরেডি জানাইছো, দেখো অবস্থাটা কি। নানুর বাসা কুষ্টিয়া, ঝিনাইদহ, আচ্ছা ঠিক আছে, চিনো। তো ওই এলাকার ভাষাকে স্ট্যান্ডার্ড ধরে তিনি বানালেন, চলিত রীতির প্রবর্তন করলেন। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখে দিও। তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে বীরবল। আর বাদ বাকি যে বইগুলো আছে, এই বইগুলো নিজের মতো করে একটু মুখস্থ করে ফেলবা, তাইলেই হবে। ওকে, এগুলা তার কীর্তি। প্রমোদ চৌধুরী স্মার্ট মানুষ ছিলেন, বুঝতে পারছো, চিন্তা ভাবনা গুলোও দারুণ, এবং তার লেখার মধ্যে এটার প্রমাণ পাবা। এখনই দেখো, আমরা মূল ভাবে চলে যাব। মূল ভাবটা আমি 2 মিনিটে বলবো, এরপর আমি তোমাদের প্রশ্ন নিব এবং আমি গুরুত্বপূর্ণ লাইনগুলো ধরে ধরে ব্যাখ্যা করব। যখন প্রশ্ন নিবে এলোপাতাড়ি প্রশ্ন করবা না, আমি জানি তোমাদের এখানে প্রবলেম আছে। বই পড়ার মূল বক্তব্যটা কি? বই পড়ার মূল বক্তব্য হচ্ছে, রাইটার বলছেন যে আমাদেরকে সত্যিকারের মানুষ হওয়ার জন্য, আমাদের মানসিক আত্মিক বিকাশ, আত্মার বিকাশের জন্য, সমাজ সভ্যতা সোসাইটিকে সুন্দর করার জন্য বই পড়তে হবে। বই পড়ার উদ্দেশ্য টাকা উপার্জন হওয়া নয়, বই পড়ার উদ্দেশ্য চাকরি করা নয়, বই পড়ার উদ্দেশ্য সমাজে প্রতিপত্তি তৈরি করা নয়। বই পড়বো আমরা মানুষ হওয়ার জন্য। এবং কোন বই পড়বো? বই পড়ার সেই থট থেকে উনি বলছেন আমরা করব হচ্ছে সাহিত্য চর্চা। এখন প্রশ্ন করতে পারো, সাহিত্য চর্চা কেন করব? আমার তো ইতিহাস ভালো লাগে, আমার তো রাজনীতির বই পড়তে ভালো লাগে, একজন বললো আমার পদার্থবিজ্ঞান বা আমার বিজ্ঞান ভালো লাগে, একজন বলবে আমার দর্শন বা ফিলোসফি ভালো লাগে, আমি সাহিত্য চর্চা কেন করব? এখানে প্রমোদ চৌধুরী খুব দারুণ একটা লজিক দিয়েছেন। উনি বলছেন যে সাহিত্য হচ্ছে গঙ্গার মতো, মানে নদী, অর্থাৎ একটা নদীতে প্রচুর পানি বয়ে যাচ্ছে, এটা হচ্ছে সাহিত্য। এখান থেকে তুমি যদি একটু পানি তুলে নাও,
এটা ফিজিক্স। ওপাশ থেকে একটু নিলে এটা রাজনীতি, ওপাশ থেকে একটু নিলে এটা হচ্ছে তোমার দর্শন, ওপাশ থেকে একটু নিলে সেটা ধর্মতত্ত্ব, ওপাশ থেকে আরেকটু নিলে এটা সমাজ বিজ্ঞান, ওপাশ থেকে আরেকটু নিলে সেটা ইতিহাস। অর্থাৎ সাহিত্য সবকিছু নিয়েই তৈরি হয়। সাহিত্যের বিষয়বস্তু হিসাবে সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, ইতিহাস, ফিলোসফি সমস্ত কিছু নিয়ে সাহিত্য আছে। যেমন জাফর ইকবাল স্যার বিজ্ঞান নিয়ে কি করেন, সাহিত্য তৈরি করেন, রাইট? আবার সুনীল গঙ্গোপাধ্যায়ের সাহিত্য যদি তুমি পড়ো, দেখবা ইতিহাস এবং সাহিত্য মিলেমিশে একাকার। ইতিহাসের উপরে বেস করে উনি অনেক কিছু লিখেছেন। সুনীলের বই পড়লে তুমি হিস্ট্রিকেও জানতে পারবা, তার চোখে দেখতে পারবা। তাহলে তুমি সুনীলের সাহিত্যে ইতিহাস পাচ্ছ, জাফর ইকবাল স্যারের সাহিত্যে কি পাচ্ছ, ওখানে পাচ্ছ হচ্ছে বিজ্ঞান, তাই না? আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা তোমার ইব্রাহিম খা, এরকম কিছু বড় বড় মানুষ আছেন যাদের সাহিত্যে তুমি একই সাথে সাহিত্য প্লাস ধর্ম পাচ্ছ। তোমাদের মোহাম্মদ ওয়াজেদ আলী বা বাংলা প্রথম পথে যেটা লিখেছেন মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সাহিত্য প্রবন্ধ আর ধর্মকে কেন্দ্র করে। এভাবে সাহিত্যের সবকিছু আছে। যেহেতু সাহিত্যের সবকিছু থাকে, অল থিংস এক্সিস্ট করে এই জায়গায়। এই জন্য রাইটার বলছে মানুষ হইতে হলে সব থেকে ফোকাসড হওয়া লাগবে কিসের উপর? সাহিত্যের উপর। তুমি যখন সাহিত্য চর্চা করবা, তোমার মনের পছন্দের সবকিছু এখানে পেয়ে যাবা। আর বাদ বাকি জিনিসগুলো মন গঙ্গার তোলা জল, অর্থাৎ সেখান থেকে নেয়া একটু একটু করে উইং। সবকিছুর দেখা পাবা যেখানে, সেটা সাহিত্য। এই জন্য সাহিত্য যদি তুমি চর্চা করো, তুমি যদি এই ভুবনে আসো, তাহলে মানুষ হবা, আত্মিক বিকাশ তৈরি হবে। বুঝছো না বুঝো নাই? আমি তোমাকে কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দিব, এখনই বুঝাই দিব, একদম ধরে বুঝাই দিব। দেখো, বুঝো। বিষয়টা হচ্ছে তুমি তুমি নর্মালি খুব খেয়াল করবা, তুমি নর্মালি দেখো বিজ্ঞানীরা খুব জ্ঞানী মানুষ। আমার কথাটাকে ইন জেনারেল কনসেপ্টে চিন্তা করো। যারা বিজ্ঞানী তাদের আবিষ্কার দিয়ে পৃথিবীতে ধ্বংসলীলা হয়, তাদের আবিষ্কার দিয়ে পৃথিবীতে দারুণ দারুণ কাজ হয়। এর মানে হচ্ছে বিজ্ঞানীরা তাদের ব্রেনকে ধ্বংসাত্মক ওয়েতে ব্যবহার করেন। এখন তো ওপেন হেইমান নিয়ে সবাই মাতামাতি করতেছে, এর আগে তো কেউ জানতো না নাকি? ওপেন হেইমান একজন বিজ্ঞানী আমেরিকান, যিনি ম্যানহাটন প্রজেক্টে কাজ করেছিলেন এবং ম্যানহাটন প্রজেক্টের পরমাণু বোমার যে টিম সেটাকে লিড করছিলেন, একজন রোগা পটকা মানুষ। এবং ওনার হাত দিয়ে কি হয়েছে, আলটিমেটলি পরমাণু বোমা তৈরি হয়েছে। আবার তার ভয়াবহতা তোমরা বুঝতেই পারো। তো বিজ্ঞানীদের মধ্যে ভালো আছে খারাপ আছে, রাজনীতিবিদদের মধ্যে ভালো আছে খারাপ আছে, কিন্তু মোটামুটি খেয়াল করলে দেখো কবি সাহিত্যিক যারা, তারা আসলে একটু এই ঝামেলা থেকে দূরে। তারা একটু দেখো ভাবুক টাইপের মানুষ, তারা দুর্নীতিতে নাই, মারামারিতে নাই, তাই না? কাউকে হামলা করাতে নাই, কারো ক্ষতি করাতে নাই। অর্থাৎ সাহিত্য মানুষকে সুন্দর করে ফেলে। ইয়েস অর নো? জবাব দাও, কথা বুঝছো কিনা? উনি রিগ্রেটও করছিল, হ্যাঁ রিগ্রেট তো করছিল ভাইয়া, ডেফিনেটলি। একজন প্রশ্ন করছো যে উনি রিগ্রেট করছিল, অবশ্যই। মানুষ যেহেতু, একটা মানুষ 100% খারাপ হয় কি? কখনোই না। 97% খারাপ হতে পারে, 2% সে মানুষ থাকবে, শিওর। তো রিগ্রেট করা, তোমাকে মনে করো মাথায় একটা বাড়ি দিলাম আমি, দিয়ে তোমার মগজটা এদিক দিয়ে কিছু ফেলাই দিলাম, তারপরে আমি বললাম যে আই এম সো সরি, আমার খুব খারাপ লাগতেছে, আমি আসলে ভুল করছি। এই রিগ্রেটের মূল্য কি বলো? উত্তর দিতে পারবো, বুঝাতে পারবো আমাকে তুমি? আমি একবারে দিয়ে তোমার মগজ ফেলাই দিলাম, ঘিরু ফেলাই দিলাম রাস্তায়, দিয়ে অনেক রিগ্রেট করলাম, তো তোমার মগজ আসবে? তো এখন এগুলা নাথিং। অনেক সাহিত্য মানুষদের উস্কে দেয় সাহিত্য ব্যবহার করে, এগুলোর কথা বলছো। হ্যাঁ, আমি সেটাই বলছি। আমি বলছি যে ইন জেনারেল যদি কনসেপ্টে চিন্তা করে, সাহিত্যিকরা ভালো। আর যারা মানুষকে উস্কে দেওয়ার কাজ করে কেবলমাত্র তাদের লেখার মাধ্যমে, ওরা আসলে সাহিত্যিক হয়ে ওঠেনি, তারা কলমবাজ। তো কলমবাজ আর সাহিত্যিক দুটার মধ্যে অনেক পার্থক্য, আকাশ পাতাল তফাৎ। কথা বুঝো নাই? কেউ যদি এখন লিটমাসের টেস্ট করে বলে যে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আর ক্ষার লাল লিটমাসকে নীল করে, সো আই এম এ সায়েন্টিস্ট, ওরে যেমন সায়েন্টিস্ট বলা যাবে না, যে কলমের মাধ্যমে সমাজ নষ্ট করে উস্কে দেয় ওরে সাহিত্যিক বলা যাবে না। ইউ গট ইউর অ্যান্সার? ওকে ভাইয়া, বুঝছো কি? এখন আসো, আমরা যেখানে যাচ্ছিলাম, কলম নিয়ে পিছে লাগলেই তো তারা সাহিত্য বলা যাবে না। সাহিত্য ভিন্ন জিনিস। সাহিত্যিক বললে তুমি কাকে বুঝো? সাহিত্যিক বললে তুমি বুঝো রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল, জসিমউদ্দিন, বেগম রোকেয়া ইত্যাদি ইত্যাদি, তাই না? সো সংজ্ঞাটাকে আগে ক্লিয়ার হও, আগে সংজ্ঞা ক্লিয়ার হও, তাই না? ওকে ভাইয়া, এরপরে আসো, আমরা যেখানে ছিলাম মূল কথাগুলো নিয়ে আলোচনা করব। এখানে মূল ভাব এবং সাহিত্যের তোমার বই পড়াতে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা এখানে নিছি।
ভাইয়া এগুলোকে কিছু জায়গা আমি ধরে ধরে ব্যাখ্যা করে দেবো। আমি জানি তোমার কোথায় প্রবলেম নর্মালি, সেই জায়গাগুলো আমি তোমাকে ব্যাখ্যা করব। 1 নম্বর, দেখো, ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বুঝে না, বুঝে শুধু অর্থের সার্থকতা। এটাতে তোমাদের প্রবলেম আছে? ইয়েস। আসো সেটাকে ব্যাখ্যা করে দিচ্ছি। আমার দিকে তাকায় থাকবা চোখ বড় বড় করে, যত বেশি তাকাইতে পারো। কিন্তু চ্যাট বক্সে লিখলে বুঝবা না, এটা অনেক হাই থট। এটা আমি নর্মালি বিসিএস এ পড়াই, বুঝতে পারছো? বড়দের বিশেষ পরীক্ষা দিলে এটা লাগে, মনে করো আজকে তোমার একটু পড়তে হবে, কিছু করার নেই। ডেমোক্রেসি মানে এখানে গণতন্ত্র না, ডেমোক্রেসি মানে হচ্ছে এখানে পুঁজিবাদ, ক্যাপিটালিজম। তোমাদের বিজিএস বইয়ে দেখবা ধনতন্ত্র এবং সমাজতন্ত্র, তার পার্থক্য আছে। ধনতন্ত্র মানেই হচ্ছে পুঁজিবাদ, এটাকে ডেমোক্রেসি বলে। অর্থাৎ 7-8টা শব্দ আছে, সবগুলোর অর্থ হচ্ছে পুঁজিবাদ। যেমন ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, তারপরে গ্লোবালাইজেশন, তারপরে তোমার হচ্ছে এরপরে আমরা লিবারালিজম, কলোনিয়ালিজম, নিউ কলোনিয়ালিজম, এরকম প্রত্যেকটা জিনিসের মূল কথা যেটা, সেটা হচ্ছে পুঁজিবাদ। সেটার মূল কথা হচ্ছে ওপেন মার্কেট পলিসি। তো এই ওপেন মার্কেট পলিসি মানে কি? ওপেন মার্কেট পলিসি মানে হচ্ছে বাজার সবার জন্য ওপেন থাকবে। অর্থাৎ আমার দেশে অন্য দেশের পণ্য আসবে, অন্য দেশে আমার দেশের পণ্য যাবে, সবার জন্য সবার মার্কেট ওপেন। কথা ঠিক আছে? এখন মার্কেট ওপেন হলে তুমি বলতেছো ভাইয়া ভালো, আমি অন্য দেশে নিয়ে আমার প্রোডাক্ট সেল করবো, এটা তো খুব সুন্দর। হ্যাঁ, তোমার কাছে মনে হচ্ছে এটা সুন্দর, কিন্তু এটা আসলে সুন্দর না। কেন সুন্দর না ওপেন হইলে? দেখো তো, আমরা পৃথিবীতে অন্য দেশে গিয়ে বেশি সেল করি, না তারা আমাদের দেশে বেশি সেল করে? বলো তো কোনটা করি, বাস্তবে কোনটা ঘটে? বাস্তবে ঘটে কোনটা? বাস্তবে আমাদের দেশে তারা বেশি আসে, আমরা বেশি আমদানি করি, রাইট? আমাদের এখানে তারা বেশি সেল করে। আসো আসো ক্লিয়ার করি। তুমি যখন কোল্ড ড্রিঙ্কস খাও, তুমি খাও কোকা কোলা, স্প্রাইট, ফ্যান্টা, 7 আপ, কারণ তোমার মাথায় ঢুকছে ঠান্ডা মতলব কোকা কোলা। আচ্ছা, তুমি যখন কসমেটিক্স কিনো, ম্যাক্সিমাম দেখো ইউনিলিভার বা বিদেশি কোনো ব্র্যান্ড। তুমি যখন কোনো অটোমোবাইলস কিনো, গাড়ি কিনো, এগুলো দেখো বাইরের ব্র্যান্ড, আমাদের দেশের আমাদের কোনো ব্র্যান্ডের গাড়ি উৎপাদিত হয় না। তুমি যখন আবার টেকনোলজির জিনিসগুলো কিনো, মোবাইল ফোন থেকে শুরু করে দেখো হয় স্যামসাং, নয় চাইনিজ, নয় অ্যাপল, টাকা বাইরে চলে যাচ্ছে। তুমি যখন মোটরসাইকেল কিনো, টাকা হয় ইন্ডিয়া যায়, না হয় জাপানে যায়। ইয়ামাহা টোটাল ব্র্যান্ড জাপানের, তাই না? আর হুন্ডার ব্র্যান্ড জাপানের, আর বাজাজ বা ডিসকভার বা আরো যা যা আছে এগুলো সব ইন্ডিয়ান। বা আমি দেখো আবার বড় বড় বিনিয়োগের জায়গা থেকে, আমি একটা আইফোন কেনার জন্য যে টাকা লাগে, একটা বড় ঘরে ওই পরিমাণ ধান তুমি রাখতে পারো। বুঝো নাই? মানে একটা অনেক বড় ঘরে যত ধান রাখা যায়, ধান বস্তা বস্তা করে, সব ধান বিক্রি করলে একটা আইফোন হবে যেটা তোমার পকেটে থাকবে। মানে আমরা যা উৎপাদন করি সেটার বাজার দর খুবই কম, আমরা অনেক ধান বেচলে একটা আইফোন কিনতে পারি, রাইট? তারা টেকনোলজিতে এত বেশি উন্নত। এখন আমরা যা কিছুই কিনি টাকা চলে যাচ্ছে বিদেশে। সো এটাই হচ্ছে ডেমোক্রেসি, এটাই হচ্ছে ধনতন্ত্র, এটাই পুঁজিবাদ, এটাই ওপেন মার্কেট পলিসি বা মুক্তবাজার অর্থনীতি, এটাই গ্লোবালাইজেশন। ডেমোক্রেসি সাহিত্য নিয়ে ভাবে না, ডেমোক্রেসি ভাবে অর্থ নিয়ে। বইয়ে বলা আছে, অর্থাৎ তারা অর্থের সার্থকতা বুঝে, অন্য কিছু তারা বুঝে না। শিল্পকলা, তারপরে তোমার আর্ট, বিভিন্ন জিনিস, এগুলোকে তারা খুব একটা পাত্তা দেয় না। কিন্তু আমরা যে তাদের সাথে এতদিন কাটাইছি, পশ্চিমাদের সাথে, মানে ব্রিটিশদের সাথে আমাদের সংসার ছিল বলতে পারো কতদিনের, প্রায় 200 বছরের। তো তাদের সাথে এতদিন স্পেন্ড করার পরেও তাদের অনেক ভালো জিনিস আমরা শিখতে পারি নাই, শিখছি খারাপ জিনিসগুলো। তো খারাপ জিনিসগুলো কেন শিখছি বলতে পারো? পরের লাইনের ব্যাখ্যা আছে, বলছে কারণ ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। অর্থাৎ খারাপ জিনিসটা ছড়ায়, ভালো জিনিস ছড়ায় না। ক্লিয়ার? বুঝছো কি না এই জায়গাটা? বুঝছো? একটু দেখতে চাই, এটা একটা কঠিন লাইন ছিল। ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বুঝে না। আচ্ছা, একজন ওয়ালটনের কথা বলছো। তারপরে রন্টু ভাই আমাকে, আচ্ছা আচ্ছা রন্টু ভাই, ভালো আছেন আপনি? সিলেট আসলে দেখা হবে ইনশাল্লাহ।
তো এখন অনেকে বলতেছো যে আমাদের ওয়ালটন তো ভালো করতেছে। হ্যাঁ হ্যাঁ, দারুন, ওয়ালটন ভালো করতেছে। দেখো টিভি আর ফ্রিজ এই দুইটা সেক্টর যদি আমরা ধরি, আমাদের দেশের মার্কেটে ওয়ালটন ভালো করতেছে, বা আমাদের ফ্রিজের মার্কেট বেশি, ম্যাক্সিমাম জায়গায় ওয়ালটনের হাতে। কিন্তু তুমি কি জানো যে এই মূল পার্টস গুলো বাইরে উৎপাদন হয়, ওয়ালটন নিয়ে এসে অ্যাসেম্বল করতেছে। একটা অংশ আমার দেশে উৎপাদন হচ্ছে, আরেকটা অংশ বাইরে থেকে আনতেছে তারা। তবে এটা প্রশংসাযোগ্য যে ওয়ালটন ডে বাই ডে ডেভেলপ করতেছে। পৃথিবীতে যে নেশন গুলো ডেভেলপ করছে এভাবেই করছে, ডে বাই ডে। ক্লিয়ার? সো আমরা চাই একদিন ওয়ালটন এভাবে কি করুক, নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়ে যাক। এভাবেই তো আমাদের ডেভেলপ হইতে হবে, নাহলে আমরা পরনির্ভরশীল হয়ে থাকবো আর কত। আচ্ছা, তারপরে আসো আমরা এর পরের অংশে যদি আবার যাই। আচ্ছা, অর্থের সার্থকতা মানে কি? অর্থাৎ টাকা ছাড়া আর কিছু বুঝে না। একজন বলছে খারাপ জিনিস, তাদের কাছ থেকে আমরা কি কি শিখছি? সাধারণ প্রশ্ন ছিল। কে প্রশ্ন করেছো? প্রশ্ন করেছো হচ্ছে আমিরা। ঠিক আছে, ব্রিটিশদের কাছ থেকে আমরা খারাপ জিনিস কি শিখছি? ব্রিটিশদের কাছ থেকে আমরা খারাপ জিনিস শিখছি হচ্ছে খুব সফটওয়্যারতে দুর্নীতি করা। বুঝতে পারছো? ব্রিটিশরা খুব সফটওয়্যারতে দুর্নীতি করতো, মানে একদম সরাসরি করতো না, ঘুরায় পেঁচায় করতো। আমরা সেটা করি, তাই না? আমরা কিছু মনে করবা না, অনেকের ফ্যামিলিতে বা ঘনিষ্ঠ মানুষ থাকতে পারে উচ্চপদস্থ মানুষ, বোঝানোর জন্য বলছি। আহ, একবার আমাদের আহ, ঢাকার একটা বড় প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানের একজন চিফ মানুষ, তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছিল অনেক আগে, সেটা 7-8 বছর আগে। তাও অনেকেই দেখছে ভিডিও, গোপনে ক্যামেরায় ধারণ করা। রমজান মাস, তো উনি বলছে যে এখন টাকাটা নিবেন না, উনি ইফতারের পরে নিবেন। এখন রোজা আছেন, তাই উনি ঘুষ নিবেন না। বুঝতে পারছো? মানে ক্লায়েন্টকে বলতেছে এখন না, আমি ইফতারের পরে নিব টাকাটা, এখন রোজা আছে, ঘুষ এখন নিব না। তো আরেক লোক বলছিল যে তাড়াতাড়ি দেন, নামাজে যাব। মানে টাকা তাড়াতাড়ি নিয়ে যাবে হচ্ছে নামাজে। তো আমি একটু ধরাই দিলাম, বাকিগুলো নিজেরা বুঝে নিও। বীরদের কাছ থেকে আমরা কি শিখছি? বুঝাইতে পারছি কথাটা? এক কথায় বুঝাইতে পারছি? আমি একটু ধরাই দিছি, বাকিগুলো তুমি ধরে নিও আর কি। হ্যাঁ, চা খাওয়া ব্রিটিশরা শিখেছে, এটা তো ভালো। হ্যাঁ, ব্রিটিশরা অনেক ভালো ভালো জিনিসই শিখেছে, আমাদের শাসনতান্ত্রিক সিস্টেম গুলো ব্রিটিশদের কাছ থেকে নেওয়া, কিন্তু প্রচুর খারাপ জিনিস আমরা শিখছি, চিন্তাই করতে পারবো না। আচ্ছা, এরপরে আসো, আরো কিছু লাইন আছে। এক জায়গায় একটা লাইন আছে এরকম, দেখবা ইনফ্যান্টাইল লিভারে গতাশু হয়ে যাচ্ছে। তো ইনফ্যান্টাইল লিভারে গতাশু হওয়া মানে কি? ইনফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে শিশু। শিশুকালেই তার লিভার নষ্ট হয়ে যাচ্ছে অখাদ্য কুখাদ্য খাওয়ার কারণে। মানে স্কুলে যখন স্টুডেন্টকে পাঠানো হয়, তখন তারা জোর করে পড়ায়া তার শিক্ষার যে শক্তি, তার যে পাওয়ার, সেটাকে নষ্ট করে দেয়া হয়। মানে হচ্ছে দেখো, একজন কবি যখন কবিতা লিখেন, উনি মনের আনন্দে কবিতা লিখেন, এবং উনি চান যে তার কবিতা পড়ে মানুষ সাহিত্যের রস আস্বাদন করবে, মানুষ বুঝবে, আহা কি সুন্দর, চিন্তার জগতে মানুষ হারায় যাবে। কিন্তু স্কুল কলেজে কি করা হয়? স্কুল কলেজে বলা হয়, তোমরা দেখো প্রাইমারিতে তোমরা পড়ছো, এই কবিতার প্রথম 10 লাইন মুখস্থ লেখো। এখন লিখতে না পারলে ওই যে মাস্টার নামের একটা বেতালা ভদ্রলোক থাকে ক্লাসে, উনি কি করেন? উনি ধরো একদম শরীরের বিশেষ জায়গায় পর্যন্ত তারা ওই বেত দিয়ে পিটান। নাকি পিটায় নাই? নাকি আমি একাই খাইছি ছোটবেলায়, তোমরা খাও নাই? কেন? যদি একটা শব্দ ভুল হয়, একটা বানান ভুল হয়, দাড়ি কমা ভুল হয়, তখন পিটানো খাইতে হয়। কেন ভাই? কবি কবিতা তৈরি করছেন কেন? কথা বলো। কবি কবিতা তৈরি করছেন, মানুষ পড়ে সেখান থেকে সাহিত্য রস ফিল করবে, সাহিত্যকে ভালোবাসবে। আর আমি সেটার উপরে পোস্টমর্টম করতেছি, কাটাছাড়া করতেছি তারে, কয়টা শব্দ আছে, কয়টা বাক্য আছে, তারপরে এটা মুখস্থ লিখো, বানান কেন ভুল হইলো, ইত্যাদি ইত্যাদি। কথা বুঝতে পারছো? আর তার চেয়েও ভয়ঙ্কর, বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় প্রশ্ন আসে, এই কবিতায় এই শব্দটা কয়বার ব্যবহার করা হয়েছে। খুবই পিকুলিয়ার। সোনার তরী নামে একটা কবিতা আছে, ইন্টারমিডিয়েটে গেলে পড়বা, ওখানে প্রশ্ন হয় সোনার তরী কবিতায় সোনার তরী কথা কয়বার আসছে। জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা কবর, ইন্টার সিলেবাসে ছিল এক সময়, এখন আর নাই। প্রশ্ন আসতো কবর কবিতায় কবর শব্দটা কয়বার ব্যবহার হয়েছে। আচ্ছা ভাই, কবর 118 লাইনের কবিতা, দীর্ঘ কবিতা, আমি খুঁজে খুঁজে দেখবো কবর শব্দটা কয়বার ব্যবহার হয়েছে? এগুলা কি জ্ঞান যাচাই এর মাপকাঠি নাকি? কখনোই না। তো সাহিত্য নিয়ে আমরা করি কাটাছেঁড়া। এই জন্য কবি বলছেন, শিশুকালে ইনফ্যান্টাইল অবস্থাতেই আমাদের এই ভুল শিক্ষা পদ্ধতিতে পড়ার ফলে একটা শিশুর মানসিক বিকাশের জায়গা নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট করে ফেলি আমরা, পড়ার লিভার আর কি। কথা কি বুঝাতে পারছি?
এই হচ্ছে ব্যাপার। আমরা কি করি না, আমরা সাহিত্যের মূল জায়গায় আমরা যাই না, আমরা এটাকে কি করি, কাটাছেঁড়া করি। যদি কবি দেখতেন যে তার সাহিত্য নিয়ে কাটাছেঁড়া হচ্ছে, উনি পানিতে লাফ দিয়ে পড়ে মরে যেতেন যে যা হচ্ছে। কবি লিখছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এখানে একটা চিন্তার জায়গা আছে। একজন দেখাচ্ছে একটা তাল গাছ, তার পাশে একটা গ্রাম, সেখানে সে বসবাস করে। ওই গ্রামে কানাবগি নামে পাখি আছে, কানাবগির ছা থাকে। তাহলে বক অনেক ধরনের হয়, এখান থেকে শুনকে শিক্ষা দেওয়া যায় বক অনেক ধরনের হয়। যেটা একটু কালো হলে কানাবগি বলে, ও মাছ খায়। আর একটা হচ্ছে ধবল বক, একদম সাদা, ধবধবে সাদা, বলাকা যেটাকে বলে আর কি, ওইটা, সেও মাছ খায়। তো ওই ছেলে বলতেছে ওই গ্রামে থাকে কে থাকে, কানাবগির ছা থাকে। তুমি যদি এজ এ টিচার তোমার স্টুডেন্টকে বোঝাও, বাচ্চাকালে তো তারা পড়ে এটা, যে এখানে একটা গ্রামের ছবি আছে, চিত্রটা কল্পনা করো, সেখানে পাখি থাকে, একটা বক মাছ খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, চিন্তার জায়গা থেকে স্টুডেন্টকে বোঝাই দেওয়া যায়, তখন তার মনটা খুলে যায়, দরজা খুলে যায়। না করে মাস্টাররা কয় কি, 10 লাইন মুখস্থ লিখতে হবে, একটা বানান যদি ভুল যায় চামড়া তুলে ফেলাবো। এটা হইলো। এরপরে বলছে আহ গুরু শুধু উত্তর সাধক মাত্র, এই বাক্যের মানে কি? গুরু বা শিক্ষক গাইড করেন, উনি তোমার হয়ে পরীক্ষাও দেন না, উনি তোমাকে পড়া গেলায়ও দেন না। শিক্ষকের কাজ হচ্ছে স্টুডেন্টের মনের যে সুপ্ত বাসনা, তার যে হিডেন একটা ডিজায়ার আছে, এটাকে তুলে ধরা। আচ্ছা, কাশফিয়া প্রশ্ন করছো, হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড দ্য হিডেন মিনিং অফ এ পোয়েম, ইটস সো ডিফিকাল্ট। প্রশ্নটা বাংলায় করবা, যেহেতু বাংলা ক্লাস। ইংরেজি বুঝতে আমার কোনো অসুবিধা হয় না, আমি ইংরেজিতে ভালোই, খারাপ না, তবে বাংলায় প্রশ্ন করার চেষ্টা করবা। কবিতা তুমি কি করে বুঝবা এটা হিডেন মিনিং গুলো? কঠিন হয়। হিডেন মিনিং গুলো বোঝার জন্য যেটা করতে হবে, প্রচুর পড়ার অভ্যাস বাড়াইতে হবে। যত বেশি পড়ার অভ্যাস করতে পারবা, তত অপরিচিত জিনিস দেখলে শিখতে পারবা। আর আমরা শিক্ষকরা তো আছি। তো তোমার তোমার পক্ষ থেকে যারা করতে হবে, পড়ার অভ্যাস করতে হবে, এবং এবং বাংলার যে শব্দার্থ, যে ভোকাবুলারি স্টক, এটা বাড়াইতে হবে। এরপরে আসো, সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত। সুশিক্ষিত লোক মাত্র সুশিক্ষিত মানে হচ্ছে যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, তারা নিজেরা নিজেকে শিক্ষিত করছেন। যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, নিজেরা নিজেকে কি করছেন, শিক্ষিত করেছেন। এরপরে কি কি লাইনে প্রবলেম আছে, এবার তোমরা লাইনগুলো বলতে থাকো, আমি আমি এবার উত্তর দিতে থাকি, বলো। বলো বলো বলো। একজনকে পাওয়া গেছে ও কবিতা লেখা পছন্দ করে, হুমায়রা। গুড, লিখে চালা, লেখা লিখবা, এই চর্চা ধরে রাখবে, এটা বাদ দিও না। আর কোনো প্রশ্ন? প্রবন্ধ মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিষয়ের উপরে যুক্তিপূর্ণ আলোচনা। কাব্যামৃত কি? কাব্য মানে কবিতা। কবিতাকে অমৃত বা মধুর সাথে কম্পেয়ার করছে। অর্থাৎ কবিতার মধ্যে এত দারুণ জিনিস আছে, কিন্তু সেখানে আমাদের অরুচি। অরুচি কেন? কারণ ওই যে মাস্টার আমার ধরে জোর করে মুখস্থ করায়, এই জন্য কবিতার রস আমি না বুঝে এটার প্রতি আমার ভয় তৈরি হয়ে গেছে। আচ্ছা, তারপরে কি বলো? আমি মাথা নিচু করে রাখছি কেন? আমার সামনে একটা ট্যাব আছে, আমি তোমার প্রশ্ন কোথায় দেখি? তোমার প্রশ্ন তোমাকে দেখতে হয়। আমার সামনে একটা ডেস্ক আছে ছোট, এবং সেখানে ট্যাব আছে যেখানে আমি তোমার প্রশ্নগুলো দেখি। তোমার ওই ক্যামেরায় তোমার সব প্রশ্ন ভাসে না, বুঝছো এবার? হাসপাতালকে কেন লাইব্রেরির সাথে, হ্যাঁ ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। বলছে আমাদের দেশে স্কুল কলেজের থেকে লাইব্রেরির দরকার বেশি, কারণ লাইব্রেরিতে মানুষ নিজের মতো করে জ্ঞান চর্চা করবার সুযোগ পায়। হাসপাতাল যেমন মানুষের দেহকে বাঁচায় রাখে, লাইব্রেরি তেমন মানুষের আত্মাকে বাঁচায় রাখে। তো লাইব্রেরি যেহেতু মানুষের আত্মাকে বাঁচায় রাখে, এই জন্য আত্মিক মুক্তির জন্য আমাদের লাইব্রেরি দরকার। স্কুল কলেজ যেখানে আত্মাকে নষ্ট করে ফেলে, জোর করে পড়ায়া। এখন ধরো একটা ছেলে, ও খুব ভালো ছবি আঁকে, চমৎকার প্রতিভা তার, তারে চারুকলা দিয়ে পড়ানো উচিত। তাইলে আমরা হয়তো বা আরেকটা নজরুল পাইতে পারি, আর একটা এস এম সুলতান বা একটা পাবলো পিকাসোর জন্ম হতে পারে আবার। কিন্তু ওই ছেলে ব্রিলিয়ান্ট, তার মেধাকে তার সেক্টরে পছন্দের জায়গায় তারে কাজে লাগাইতে না দিয়ে, তার বাবা বললো তুমি ইঞ্জিনিয়ার হও, মা বললো না তুমি ডাক্তার হও, এবং যারা জোর করে ধরে ডাক্তার বানানো হলো, মনে করো মেডিকেলে পড়ানো হলো, সে ডাক্তার হলো, কিন্তু সে ডাক্তার কোনোদিন হতে চায় নাই, ওই পেশাকে সে পছন্দ করে না। এখন সে কি খুব ভালো ডাক্তার হবে? কখনোই হবে না, কারণ এটা তার পছন্দের জায়গা নয়। সে তখন অ্যাপেন্ডিসাইটিস এর অপারেশন করার সময় কিডনি কেটে ফেলাই দিয়ে আসবো।
কথা বুঝাইতে পারছি? তো এই যে যে যেটাকে পছন্দ করে না সেখানে তারে নিয়ে ফেলাইলে কি হয় না, ভালো রেজাল্ট আসে না। অপরাপর শাস্ত্রের ভিতর যা সেসব মানুষের মনের ভগ্নাংশ, এই লাইনটা তো আগেই বলে দিছি, আগেই বলে দিছি। সাহিত্য হচ্ছে টোটাল মন, আর বাকিগুলো হচ্ছে এক একটা অংশ। ওই যে সাহিত্য নদীর মতো, আর ওখান থেকে তুমি পানি তুলে নিলে সেটা ফিজিক্স, কেমিস্ট্রি বা তোমার হচ্ছে ফিলোসফি এগুলোর মতো। শিক্ষার ফল লাভের জন্য আমরা উদ্বাহ, উদ্বাহ মানে হাত উঁচু করে রাখা। মনে করো রিলিফ দেয়া হচ্ছে ট্রাক থেকে, সবাই জনগণ পাইতে চায়, তো নিচ থেকে সবাই হাত বাড়ায়, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। উদ্বাহ মানে হাত উঁচু করা। আমরা বই পড়তে চাই না, তবে শিক্ষার ফল লাভের জন্য উদ্বাহ মানে খুব ব্যগ্র। পড়াশোনা করতে চাই না, কিন্তু পড়াশোনার রেজাল্ট নেওয়ার জন্য, চাকরির জন্য, পড়াশোনা যা করছি তার ফলাফল পাওয়ার জন্য খুব অস্থির। যে জাতি যত নিরানন্দ সে জাতি তত নির্জীব, এটা কি? হ্যাঁ, যে জাতি তত নিরানন্দ, অর্থাৎ যে জাতি সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত সে তত নির্জীব। নির্জীব মানে হচ্ছে মন মরা, তার স্পিরিচুয়াল যে পাওয়ার সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ফরাসি শিক্ষা পদ্ধতিকে কেন বেয়ারা বলছে? বেয়ারা বলছে এই কারণে, আহ আমাদের দেশের যে শিক্ষা পদ্ধতি সেটা থেকে মধ্যে খারাপ ছিল না, মানে ভালো ছিল। তো বেয়ারা বলার অর্থ কি? বেয়ারা বলার অর্থ হচ্ছে আমরা নর্মালি আমাদের দৃষ্টিতে যে জিনিসগুলোকে খারাপ দেখি সেটাকে ব্যঙ্গ করে কবি বলছে বেয়ারা। অর্থাৎ আসলে সেটা ভালো, বাট আমাদের দৃষ্টিতে সেটা মনে হবে বেয়ারা, কারণ আমরা তো জঙ্গলি সিস্টেম অ্যাপ্লাই করি। মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ এর মানে কি? মনোরাজ্যের দান গ্রহণ সাপেক্ষ মানে হচ্ছে আমি এখন তোমাকে যেটা দিচ্ছি হাতে হাতে দিচ্ছি না ব্রেন টু ব্রেন, আমি তোমাকে দিচ্ছি ব্রেন টু ব্রেন, এটা হচ্ছে মনোরাজ্যের দান, মন থেকে মনে দেওয়া। শিক্ষক ছাত্রকে যেটা দেন এটা গ্রহণ সাপেক্ষ। গ্রহণ সাপেক্ষ মানে গ্রহণ করার উপর ডিপেন্ড করে, রিসিভ করার উপর ডিপেন্ড করে, আমার দেওয়ার উপর না। মানে শিক্ষক অনেক জানেন, তাতে তোমার লাভ কি তুমি যদি নিতে না পারলে? মনোরাজ্যের দানটা নির্ভর করে গ্রহণ করার উপরে, তোমার কতটুকু নেয়ার মতো ক্যাপাসিটি আছে তার উপর ডিপেন্ড করে। মন্দাগ্নি মানে হচ্ছে পড়ার বা বোঝার রুচি নষ্ট হয়ে যাওয়া। তারপরে আর কি? শিক্ষা আমাদের গায়ের জল চোখের জল দুই দূর করবে, মানে আমরা বিশ্বাস করি শিক্ষার মাধ্যমে আমরা ধনী হব এবং আমাদের সমস্ত সমস্যা মিটে যাবে। ফ্রান্স ওয়াজ সেভ বাই হার আইডার্স, এর মানে কি? এর মানে হচ্ছে যারা ব্যাকবেঞ্চার তারা একসময় ফ্রান্সের বিপদে আগায় আসছিল, এবং এটা সত্যি। দেশের যখন বড় কোনো দুর্দিন হয়, দেশের যখন তোমার হচ্ছে রক্ত দেওয়ার দরকার হয় দেশের জন্য, খুব বড় বড় শিক্ষিত মানুষ যারা, তাদের কম অংশ এই জায়গায় পার্টিসিপেট করে, এবং যারা সাধারণ মানুষ যাদেরকে আমরা আমাদের তথাকথিত ভাষায় ব্যাকবেঞ্চার বলি, তারাই তখন সামনে আসে। ফ্রান্সেও এটাই হয়েছিল, ফ্রান্সের দুর্দিনে। বুঝছো এবার? যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভারেও ভবানী, অর্থাৎ যে জাতির জ্ঞান নাই সে জাতির টাকাও নেই। যে জাতির জ্ঞান নাই সে জাতির টাকাও নাই। তুমি সহজে দেখো, একটা লকহিড মার্টিন একটা কোম্পানির নাম, আমেরিকার একটা অস্ত্র তৈরি করে একটা কোম্পানি। ওদের বিমান আছে যারা আমেরিকান আর্মি এগুলি ইউজ করে, কি বলে এয়ারফোর্স ইউজ করে, ওদের মিসাইল আছে। এটার নাম কি আমি লিখে দিচ্ছি, চাইলে একটু ঘাটাঘাটি করে দেখতে পারো। নাম হচ্ছে লকহিড মার্টিন। কেন উদাহরণটা দিচ্ছি, তোমার পরিচিত মন্ডলের বাইরে গিয়ে উদাহরণটা দিলে বুঝতে পারবা। এই লকহিড মার্টিন একটা কোম্পানি কিন্তু, হ্যাঁ, জাস্ট একটা কোম্পানি। এই কোম্পানির প্রতি বছরের টার্নওভার কত জানো? টার্নওভার মানে হচ্ছে এক বছরে কত টাকা সে বেচাকেনা করে, টোটাল সেল এন্ড বাইং, এটাকে বলে টার্নওভার। এই লকহিড মার্টিনের টার্নওভারটা পৃথিবীতে এরকম প্রায় 80 থেকে 100টা দেশ আছে যাদের টোটাল জিডিপির থেকেও বেশি, টোটাল জিডিপির থেকে বেশি এটা কোম্পানির টার্নওভার। আমি কি বুঝাতে পারছি? পৃথিবীতে 206টার মতো আমরা বলি দেশ আছে, কারণ আফ্রিকার দেশগুলো তো গরিব, 5-7টা দেশ বাদ দিলে সবগুলোই গরিব। এখানে 54টা দেশ আফ্রিকাতে, ওখানে ধরো 45-47টা। এরপরে ওশেনিয়া পলিনেশিয়া অঞ্চলে কিছু দেশ আছে ছোট। এরকম ছোট বড় বা অনেক রকমের দেশ আছে যাদের টোটাল জিডিপি, একটা দেশের জিডিপি থেকে একটা কোম্পানির টার্নওভার বেশি। এই কোম্পানি করে কি? বিমান বানায়, যুদ্ধাস্ত্র বানায়। আমেরিকার যে সব থেকে সফিস্টিকেটেড যে বিমানগুলো আছে তার একটা বড় অংশই এই কোম্পানি বানায়। যেমন তোমার এখন F-35 লকহিড মার্টিনের বানানো, তারপরে তোমার B-2
যদি দেখো এটা মারাত্মক একটা বিমান, বিটু লিখে দিলাম, সার্চ করে দেখে আসো, একদম ঈগল পাখির মতো, দেখলে মনেই হবে না এটা বিমান। এরকম মারাত্মক লেভেলের ডিজাইন আছে ওদের, এবং ইউএস আর্মি, ইউএস নেভি, ইউএস এয়ারফোর্স ওদের কাছ থেকে অস্ত্র নেয়। ইটস এ কোম্পানি। তাহলে এখন বোঝো এটা কোম্পানির টার্নওভার এত বেশি, সে বাইরের দেশে প্রোডাক্ট বিক্রি করে এত টাকা দেশে ঢুকায় ফেলতেছে। অ্যাপলের কথা না হয় বাদই দিলাম, অ্যামাজনের কথা না হয় বাদই দিলাম, এক নেটফ্লিক্সের দিকে তাকায় দেখো কত টাকা তার ইনকাম করে। এগুলো সবকিছু হচ্ছে নলেজ দিয়ে, রাইট? মার্ক জাকারবার্গ বসে আছে যুক্তরাষ্ট্রে, তুমি ফেসবুক গোছাচ্ছ, টাকা সে পাচ্ছে। এটাই, যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য, যার জ্ঞান নাই তার টাকাও নাই, যার নলেজ আছে তার টাকাও আছে। বুঝছো নাকি বুঝো নাই? শিক্ষা কেউ কাউকে দিতে পারে না, হ্যাঁ, শিক্ষা আসলে দেওয়ার জিনিস না। আমি তোমাকে এটা বোঝাতে পারি যে শিক্ষা জিনিসটা কি, এটা নিলে তোমার কি হবে, কিভাবে সেটাকে নিতে হয়, বাট দেয়া তো সম্ভব না। দেয়া যাবে? আমি তোমার সারাদিন বুঝাইলাম, তুমি আমার কথা মানলা না, তো লাভ হইলো কি? টিচার স্টুডেন্টকে সারা জীবন বুঝাইলো বিড়ি খাস না বাজান, ঠিক আছে, কিন্তু পোলা ক্লাস থেকে বের হয়ে যায়, বন্ধুদের সাথে বিড়ি ধরাইলো, তাহলে বোঝা গেল শিক্ষা দেয়া যায় না, দেওয়ার জিনিস না। বুঝতে পারছো? শিক্ষক তোমাকে ভালোটা খারাপটা বুঝাই দিবেন, কোনটার কি গন্তব্য, আলটিমেট কি রেজাল্ট সেটা বলে দিবেন। মেনে নিয়ে মানুষ হওয়ার দায়িত্বটা তোমার। কাব্যামৃত কি? কাব্য বা কবিতাকে অমৃত বা মধু বলা হয়েছে। আমরা জাত হিসেবে শৌখিন নই এর মানে কি? আমরা জাত হিসেবে শৌখিন নই এর মানে হচ্ছে আমরা সত্যিকার অর্থেই শখের কাজগুলোকে করতে চাই না। আমরা আমাদের ক্ষুধা দারিদ্র, এই আমাদের পেটের দায় মেটানোর জন্য আমরা এত বেশি ব্যস্ত যে আমরা আমাদের শখ মেটানোর সময় পাই না। অন্তর্নিহিত শক্তি মানে ভেতরের শক্তি। আচ্ছা, এগুলোর অনেকগুলোর ব্যাখ্যা তোমরা এখানে পাওয়া যাবে, এবার দেখো পাও কিনা, দেখো আছে, দেখো তো, ছোট ব্যাখ্যাগুলো সব দিয়ে দিছি। আমরা ডেমোক্রেসির সাথে সার্থকতা বোঝে না, বুঝে শুধু অর্থের সার্থকতা। এক কথা বলে দিছি, সাহিত্যের কোনো আর্থিক মূল্য নেই বলে পুঁজিবাদী সমাজে তা মূল্যহীন। আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পারে তাদের দোষগুলো আত্মসাৎ করেছি। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়। তারপরে এখানে আছে কিছু বিগত বছরের জ্ঞানমূলক, আবার জ্ঞানমূলক, আবার কিছু অনুধাবনমূলক, আবার কিছু অনুধাবনমূলক। এগুলো কি দেখতে পারবা একটু? কারদানি শব্দটা বলে দিই, এটা তুমি পারবা না। কারদানি মানে প্রকৃতপক্ষে কারসাজি আর কি, বড় রকমের ভেলকিবাজি। অনেকগুলো অর্থ হয় এটার, মাল্টি মিনিং আছে এটার কথাটার। হ্যাঁ, বাহাদুরিও হয়, হ্যাঁ এটাও হয়। পুঁজিবাদী সমাজ অর্থ কি? পুঁজিবাদী সমাজ মানে হচ্ছে ধনতান্ত্রিক সমাজ, যে সমাজের টাকার মানদণ্ড সবকিছুকে মাপা হয়। এক কথা বলে দিলাম, এটাকে বলে পুঁজিবাদী সমাজ। ওকে, বাকিগুলো পারবা কিনা বলো? শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটা? সাহিত্য চর্চা। যথার্থ গুরুর কাজ কি? শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা। সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি? বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে প্রাণকে নির্জীব করে ফেলা, মূলত অনেকভাবে বলা যায় এটা। কেতাবি শব্দের অর্থ কি? যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ওদেরকে কেতাবি বলা হয়। বুঝছো? মনের দেবী রক্ষা না করলে কি বাঁচে না? আত্মা বাঁচে না। তার সাহিত্যিক ছদ্মনাম কি? বীরবল। চরিত্রের প্রবর্তক কে? প্রমোদ চৌধুরী। কিসের জন্য আমরা সকল উদ্ভব? সাহিত্যের ফল লাভের জন্য। লেখকের মতে আমরা ডেমোক্রেসির কি আত্মসাৎ করেছি? দোষ। কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে বলো? প্রবন্ধ সংগ্রহ থেকে নেওয়া হয়েছে এটা। এরপরে আমরা এগুলোকে ব্যাখ্যা দিয়েছি অলরেডি, ইয়েস অর নো? অনুধাবনগুলোর ব্যাখ্যা দিয়েছি না ভাইয়া, বলো ইয়েস। ওকে। আত্মার মৃত্যু হয় না মানে কি? মানুষের আত্মার কি মৃত্যু হয়? আত্মার মৃত্যু আছে, দেহের মৃত্যু হয়, দেহ শেষ হয়, আত্মা তো শেষ হয় না। আনন্দ থেকে বঞ্চিত হওয়া মানে জীবনের স্মৃতি হ্রাস করা। অর্থাৎ সাহিত্য চর্চাকে বাদ দিয়ে দেওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে আমাদের স্পিরিট, আমাদের স্পিরিচুয়াল পাওয়ারকে নষ্ট করে ফেলা। এরপরে এখানে দুইটা প্রশ্ন আছে, আমি একটা তোমাদেরকে করে দিব এখনই, হ্যাঁ, আরেকটা তুমি করবা। দেখো, রাফি দশম শ্রেণীর ছাত্র, আমি উপাস থেকে পড়ি। রাফি কোন শ্রেণীর ছাত্র? দশম শ্রেণীর ছাত্র, মানে তোমাদের ক্লাসমেট। সে পাঠ্য বই ছাড়া অন্য কোনো বই পড়ে না, সে মনে করে অন্য বই পড়ে কোনো লাভ নেই,
পরীক্ষায় অন্য বই থেকে প্রশ্ন আসে না, মানে একেবারে মাথা মোটা ছেলে আর কি। আলোর ফেলেওয়ালা শিক্ষক আজিজ সাহেব একদিন তার বাড়িতে বেড়াতে আসেন। তিনি রাফিকে জিজ্ঞেস করেন, তুমি পাঠ্য বইয়ের পাশাপাশি আর কি ধরনের বই পড়ো? রাফি বলল, আমি পাঠ্য বইয়ের বাইরে আর কোনো ধরনের বই পড়ি না স্যার। তখন আজিজ সাহেব তাকে বোঝান, প্রকৃত শিক্ষিত হতে হলে জ্ঞানের দরকার, আর জ্ঞান শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকে না, তোমাকে পাঠ্য বইয়ের পাশাপাশি আরো অনেক ধরনের বই পড়তে হবে। এটা ঢাকা বোর্ড 2022 সালের প্রশ্ন। আচ্ছা, আমাকে যারা শুনতেছো, এখানে এরকম অনেকেই আছো রাফির মতো, আবার অনেকে আছো তোমরা রাফির মতো না। দুই শ্রেণীর মানুষ এখানে আছো। তবে তোমাকে আমি একটা খুব সহজ অ্যাডভাইস দিতে চাই, খুব সিম্পল কথা, খুব সিম্পল কথা। শোনো, সেটা হচ্ছে, তুমি যখন খাইতে বসো তুমি কি ভাত খাও? না, তুমি ভাত খাও, তরকারি খাও, পানি খাও, সালাদ খাও, তাই না? আবার তরকারিতে বিভিন্ন রকমের মশলা খাও। অর্থাৎ খাওয়া একটা কম্বিনেশন, সবকিছু থাকলে তোমার শরীর ভালো থাকবে। আমরা খাওয়া দাওয়ার পরে বলি ভাত খাইছি, আসলে কিন্তু আমি ভাতের সাথে অনেক কিছু খাইছি, বাট বলি ভাত। তো পড়াশোনাটা এরকমই, আমি বলি পড়ি। কি পড়ি? দশম শ্রেণীতে পড়ি। মানে দশম শ্রেণীর কিছু বই আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইতিহাস, পরিণতি, ইংরেজি, বাংলা, গণিত, এগুলো দশম শ্রেণীর বই। কথায় বোঝাচ্ছে আমি এগুলো পড়ি দশম শ্রেণীর ছাত্র হিসেবে। কিন্তু তুমি যদি শুধু ওই বইগুলোই পড়ো, এটা হবে খাবার খাইতে বইসা কেবল ভাত খাওয়ার মতো। তুমি খেতে বসে যদি শুধু ভাত খাও, যেমন পুষ্টি পাবা, যেমন লাইফ হবে তোমার, শুধু তোমার একাডেমিক বই যদি পড়ো, সেম কাহিনী হবে তোমার জন্য, একদম হুবহু মিলাই নাও। আমি বুঝাতে পারছি? যদি তুমি এর বাইরে আসো, পুষ্টি চাও, যদি তুমি সত্যিকারের হজম শক্তি চাও, যদি তুমি সুস্থতা চাও, যদি তুমি প্রাণ শক্তি চাও, দেন তোমাকে যেটা করতে হবে সেটা কি? তোমাকে ওই যে বললাম, ভাতের পরে ভাতের সাথে তরকারি খাইতে হবে, সালাদ খাইতে হবে, একটু ডেজার্ট খাইতে হবে, তাই না? অনেক কিছু তোমাকে সাথে নিতে হবে। তো স্টাডিটা একদমই সেম। তুমি যদি বাইরের জিনিসগুলোকে অ্যাড করতে পারো প্রপারলি, তাহলে যেটা হবে, তুমি সত্যিকারের মানুষ হবা, সত্যিকারের মানুষ হবা। তোমরা কি যে আমার অনার্সের সাবজেক্ট কি তুমি জানো? এটা বলো তো। আমার অনার্সের সাবজেক্ট জানো? তোমাদের বলছি? বলি নাই? কেউ কেউ জানো? আমার অনার্সের সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, বুঝছো? আমার অনার্সের সাবজেক্ট হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। ওকে, বাট আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, আমাকে ভুল বুঝো না। বাট আমি তোমাদের বাংলা পড়াই, আমি ইন্টারমিডিয়েটে বাংলা পড়াই, অ্যাডমিশনে পড়াই। আমাদের উত্তরণ আছে যেখানে বিসিএস পড়ে ছেলে পেলে, আমি ওদেরকে বাংলা পড়াই। আমি পড়ছি রাষ্ট্রবিজ্ঞান। আমি আমার বিসিএস এর রিটেনে সব থেকে বেশি নম্বর পাইছি বাংলাতে। কথা বুঝো? বাকিগুলোতে খারাপ পাইছি তা না, এটাতে বেশি পাইছি। আমার ভালো লাগার জায়গা ছিল এটা। তো ভালো লাগার জায়গা থাকার কারণে আমি এটাকে পড়ছি, ভালো লাগছে আমার, যেটাকে আমি এখন কি করি, পয়সা কামানোর জন্য ব্যবহার করতে পারি। ক্লিয়ার? তুমি যদি কোনো কিছুর উপরে দক্ষতা তৈরি করতে পারো, তুমি সেটাকে ভ্যালুতে রূপান্তর করতে পারবা মার্কেটে। বুঝতে পারছো আমার কথাটা? তো তোমাকে কাজ করতে হবে, পড়তে হবে, সোজা কথা। ওই যে বললাম, শুধু ভাত খেলে যে পুষ্টি পাবা, শুধু একাডেমিক বই পড়লে সেম পুষ্টি হবে তোমার মাথার, ভবিষ্যতে ওইটাই হবা। আর যদি বাইরের বই পড়তে পারো, একটা প্রচুর টোটাল স্টাডি করতে পারো, তুমি অনেক বড় মানুষ হবা। ওকে, আচ্ছা, তারপরে আসো। আর এদিকে যাচ্ছি না, না না, ব্যক্তিগত কোশ্চেন করবে না। ওকে, ব্যাকরণ তো বুঝি না, একদিনে সব বুঝবা না। তোমার ধারণা আমি সব বুঝতাম না? আমি যখন 9-10 পড়তাম সব গ্রামার আমি বুঝতাম, বা পৃথিবীর এমন কে আছে যে সব বুঝে? তো তোমাকে ম্যাক্সিমাম জায়গাটাতে পৌঁছানোর চেষ্টা করতে হবে, মিনিমাম অপটিমাম লেভেল তোমাকে জানতে হবে। ওকে, তারপরে আসো, উদ্দীপকের রাফির মনোভাবে বই পড়া প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের আজিজ সাহেব যেন প্রমোদ চৌধুরীর সার্থক প্রতিনিধি, মন্তব্যটি বিশ্লেষণ করো। আচ্ছা, রাফি কি করতো দেখো তো, পাঠ্য বই ছাড়া অন্য কোনো বই পড়ে না। সে মনে করে বই পড়ে লাভ নাই, পরীক্ষায় বাইরে এর বাইরে থেকে প্রশ্ন আসে না, হ্যাঁ এই বই থেকে প্রশ্ন আসে, রাইট? তাহলে রাফির মনোভাবে বই পড়া প্রবন্ধের কোন দিক, বলতো কোন দিক? বই পড়া প্রবন্ধে আমরা কি করছিলাম, কথা বলো। আমাদের দেশের অনেকের থেকে যে কাহিনী আছে রাফির সাথে, সেটার মিল আছে কিনা, কথা বলো না কেন? পেটের দায়, নামাজের আগে শেষ হবে কিনা, হ্যাঁ।
ক্লাস শেষ হবে 12:40-40-এর মধ্যে শেষ করে দেবো, চিন্তা করো না। কোন দিকটা বলো না কেন? হ্যাঁ, অর্থ উপার্জন। আমরা কেবল আর্থিক মানে হাতে হাতে ফল পাওয়ার জন্য, ইনস্ট্যান্ট লাভের জন্য আমরা যারা সাহিত্য চর্চা করতে চাই, রাফি তার প্রতিনিধি না। তোরা বই পড়া প্রবন্ধের কোন দিক প্রতিফলিত হয়েছে? তো তুমি যদি একটা দিককে নিতে চাও, তাহলে তোমাকে বলতে হবে যে বই পড়া প্রবন্ধের আর্থিক লাভের বা বাজার দরের বা সরাসরি লাভ করার বিষয়টা এখানে প্রতিফলিত হয়েছে। ২-৩ ভাবে তুমি কথাটাকে বলতে পারো। মানে একেক জায়গায় প্রমোদ চৌধুরী একেক ভাবে বলছেন এই জিনিসটাকে। ওকে? অধ্যাপকের আজিজ সাহেব যেন প্রমোদ চৌধুরীর সার্থক প্রতিনিধি, হ্যাঁ? কারণ আজিজ সাহেব ওনার টিচার, তাই না? টিচার এসে কি বলছে? বলছে প্রকৃত শিক্ষিত হতে হলে জ্ঞানের দরকার। আর জ্ঞান শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ থাকে না। এর পাশাপাশি অনেক ধরনের বই পড়তে হবে। তো প্রমোদ চৌধুরী এটাই বলছিলেন, যতটুকু দরকার পেটের দায় মেটানো যদি পড়াশোনার উদ্দেশ্য হয় তাহলে জাতি টিকবে না। তার বাইরে পড়াশোনা করতে হবে। করলে তুমি মানুষ হবা। তো প্রমোদ চৌধুরী যেটা বলছে আজিজ সাহেব সেটাই বলছে। তুমি একমত পোষণ করবা, করে আজিজ সাহেবের চিন্তার সাথে প্রমোদ চৌধুরীর চিন্তাকে প্যারালাল ওয়েতে লিখে দিবা। তাহলে উত্তর হয়ে যাবে। ক্লিয়ার ভাইয়া? ওকে? আচ্ছা। না, এটা বলবা, তাহলে সহজ করে বলি যে বই পড়ার মাধ্যমে আর্থিকভাবে লাভবান হওয়ার দিক। এটার জ্ঞানটা এভাবে লিখবা। তাহলে সহজ হইল। এটা তুমি নিজে করো, এটা আমি করব না। এটা রাজশাহী বোর্ড 19 এর কোশ্চেন। সবুজ পত্র কত সালে প্রকাশিত হয়? আজকের প্রথম পোল। এবং এটার জন্য তুমি সময় পাবা 30 সেকেন্ড। কয় পেজ লিখতে হবে? 1.5 পেজ সর্বোচ্চ। 30 সেকেন্ড ওভার। আমরা আর নিব না। উত্তর 1914। সবুজ পত্র প্রকাশিত হয়েছিল 1914 সালে। এরপরে জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যাকে বাংলার মিল্টন বলা হয়, এবং মাইকেল মধুসূদন দত্তের পরে কাব্য রচনায় তিনি ছিলেন সবচেয়ে খ্যাতিমান, মানে ওই সময়টায় আর কি। ওই সময়টায় বুঝো, উল্টা বুঝো না আবার। মানে ওনার জন্ম মৃত্যু দেখো 1838, 1903। এজন্য বলছে মাইকেলের পরে ওই সময় ওনার খুব সুনাম ছিল আর কি। ওকে। স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্র সংহার নামক মহাকাব্য রচনা করেন। তার লাইফ কেমন দেখো তো ওখানে। 1838 এবং 1903। রবীন্দ্রনাথের কাছাকাছি সময়ের মানুষ তিনি। রবীন্দ্র যুক্ত বলা হয় 1901 সাল থেকে 41। তো রবীন্দ্রনাথ তখন ইয়াং, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন কত? 1861 থেকে ধরলে 40 বছরের আশেপাশে, 37-38 বছর, তখন তিনি মারা যান। আর বৃত্র সংখ্যান এটা একটা মহাকাব্য। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ চিন্তা তরঙ্গিনী, বীরবহ, আশাকারণ, ছায়াময়ী। এই ছায়াময়ী যে বইটা, এটা একটা বই আছে, দা ডিভাইন কমেডি। ইতালীয় কবি, ওনার নাম হচ্ছে দান্তে। দান্তের একটা লেখা আছে বই, দ্য ডিভাইন কমেডি। এই ডিভাইন কমেডির বলতে পারো ভাবানুবাদ এই ছায়াময়ী বইটা। সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের প্রচুর বই আছে যেগুলো বাইরের সাহিত্যের বিভিন্ন দিক থেকে ভাবানুবাদ। যাও সেদিকে আমরা না গেলাম। ভাবানুবাদ মানে মূল ভাবকে ঠিক রাখা, তারপরে নিজের মতো করে প্রকাশ করা। আমরা কবিতা চলে যাব, এটা তো তুমি জানো। কবিতায় যাই, এটা জানো এই জন্য বললাম কারণ এটা একটা মোটিভেশনাল পয়েম। আমরা যারা মানুষ হতাশ হই, কি আছে জীবনে আমার, সব ছাইরা দিয়া বন জঙ্গলে চলে যেতে চাই, আবার কেউ কেউ কি হয় ছ্যাঁকা খায়া ব্যাকা হয়ে যায়, তারপর লাইফের অর্থ খুঁজে পায় না, তাদের জন্য এটা বলতে পারো এক ধরনের শিক্ষা এই কবিতাটা। ওকে, আমরা কবিতায় আসি চলো। খুব মজার কবিতা, আমি পছন্দ করি এটা। এবং এটা একটা ইংরেজি কবিতা মূলত। হেনরি ওয়ারসাথ লংফেলোর সাম অফ লাইফ। এটা কিন্তু পের উচ্চারণ হবে না, পি এখানে সাইলেন্ট হবে। আর সাম অফ লাইফ এই কবিতার ভাবানুবাদ, এবং যে কবিটা লিখেছেন তার নাম কি? হেনরি ওয়ারসওয়ার্থ লংফেলো, একজন মার্কিন কবি। উনি 1807 থেকে 1882, এটা ওনার জীবনকাল। ওকে ভাইয়া? তো চলো আমরা কবিতার লাইনগুলো নিয়ে কথা বলি। বলো না কাতর স্বরে বৃতা জন্মে, সংসারে জীবন নিশার স্বপন, দ্বারাপুত্র পরিবার তুমি কার, কে তোমার বলে জীব করোনা ক্রন্দন। বলছে বলো না কাতর সুরে, কান্নাকাটি কইরা এই কথা বইলো না
বৃথা জন্ম আর সংসার। অনেকে বলে না, হাই রে পৃথিবীতে আমার জন্মরে বৃথা, কি কামে লাগলো আমার জীবনটা, জোরেনারে পাইলাম না, সকিনারে পছন্দ করছিলাম, তার বিয়ে হয়ে গেছে রমজানের সাথে, এখন আমার আর কি হবে, তাই না? বলছে এই জাতীয় চিন্তা ভাবনা করে কোনোদিনও নিজের জীবন নষ্ট করে না, বইলো না যে তোমার জীবনে তোমার তোমার ভুলে ভরা জীবন, তোমার কিছু নাই, এসব করবে না। এ জীবন নিশার স্বপন, মনে করো না এটা রাতের বেলার স্বপনের মতো। অর্থাৎ জীবনকে কেবল স্বপন মনে করে, অর্থহীন মনে করে, সামান্য মনে করে ফেলাইতে চেষ্টা করুন, এটা মহামূল্যবান রেখে কাজে লাগাইতে হবে। দ্বারা পুত্র পরিবার তুমি কারকে তোমার বলে জীব করোনা ক্রন্দন। এই দ্বারা শব্দের অর্থ হচ্ছে স্ত্রী। দ্বারা মানে কি? স্ত্রী। বলছে দ্বারা পুত্র পরিবার মানে স্ত্রী, সন্তান বা পরিবার, তুমি কার কে তোমার বলে জীব করোনা ক্রন্দন। অনেকে বলে না যে আরে আসছি একা যাবো একা, আমি কার, কে আমার, বউকে, ছেলেকে, সন্তানকে, সর্বনাশ, এটা বলা যাবে না। মনে রাখবা, সংসার ধর্মটাও একটা ধর্ম। ধর্ম মানে কি? ধর্মকটা এটা সংস্কৃত ধারাম থেকে আসছে, এর অর্থ হলো যাকে ধারণ করা যায়। অর্থাৎ পৃথিবীর যত ভালো কিছু আছে সবগুলো এক কথায় ধর্ম, মনে রাখো এটা। ওকে, আমি সহজ করে বলি। অনেকে দেখবে অফিসে ঘুষ খায়, অনেকে দুর্নীতিবাজ। তো বড় ঘুষখোরকে বা সুদখোরকে বা দুর্নীতিবাজকে আমরা বলি, আরে ওর কথা বলিস না, ওর ধর্ম নাই। ওর ধর্ম নাই মানে কি? ওর একটা পরিচয় কিন্তু আছে, হয় সে মুসলমান, নয় সে হিন্দু, নয় সে বৌদ্ধ, তাই না? বাট আমরা তাকে বলছি তার ধর্ম নাই, এর মানে তার মধ্যে ভালোত্ব নাই। তো পৃথিবীর যত ভালো জিনিস আছে এগুলোকে ধর্ম বলে, এক কথা যদি তোমাকে বোঝাতে চাই আর কি। পোলের কি বলছে, লিডার বোর্ড দেন। আরে ভাই পোল তো অ্যান্সার দিয়ে দিছি। ও হ্যাঁ, লিডার বোর্ড নাই, আজকে পাবা না। তো দেখো, বললাম যে এই যে বলছিলাম যে সংসার ধর্ম এটাও একটা ধর্ম। সুতরাং এই এটাকে অবজ্ঞা অবহেলা করার কোনো মানে হয় না। আমি আমার ইসলাম থেকে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, বাবার সাথে সন্তানের সম্পর্ক কেমন হবে, সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হবে, এবং বলছেন বরকতময়। লাইফের এই জায়গাগুলো বরকতময়, তুমি যখন এটাকে সুন্নতি তরিকাতে প্র্যাকটিস করবা, এটা তোমাকে জান্নাতের পথকে সহজ করে দিবে। তাহলে তুমি সংসার ধর্মকে তো অবজ্ঞা করতে পারো না, এটাকে তো অবহেলা করতে পারো না। স্ত্রী কার, পুত্র আমার, সন্তান কি, আরে এই বন্ধনের দরকার কি? উদাসী হওয়া যাবে না, কারণ বৈরাগ্যের কোনো স্থান নাই ইসলামে। এটা আমি আমার ধর্ম থেকে বললাম, এক এক ধর্মের এক এক সিস্টেম বা আইডিওলজি। তবে এই যে আমি বললাম যে এই জায়গাটা, এই যে আমরা যে মনে করি তুমি কারকে তোমার, এসব বাদ না, এসব বলা যাবে না। কারণ বন্ধন সংসার এটাও একটা ধর্ম। বলছে এটা বলে তুমি কি করবে না, ক্রন্দন করবে না, কান্না করো না। ক্রন্দন মানে হচ্ছে কান্না, এসব বলে হাউকাউ করে সমাজ ভারী করো না। মানব জনম সারে মন পাবে না, আর বাহ্য দৃশ্যে ভুলো না রে মন। এই সার মানে হচ্ছে দামি, মূল্যবান। বলছে মানুষের জীবন অনেক দামি, এটা তুমি আর কোনোদিন ফিরে পাবে না। তাই বাহ্যিক দৃশ্যে সামনের দিকে যেটা দেখা যায় এটা দেখেই ভুলে যেও না, এটা দেখেই ক্রাশ খায় যেও না। আমরা অনেক সময় আপাত দৃষ্টিতে বাইরের জিনিস দেখে মনে করি ওয়াও কত ভালো, বলছে এটা করবা না। করো যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব করো আকিঞ্চন। করো যত্ন হবে জয়, অর্থাৎ ট্রাই করো তুমি উইন করবা। জীবাত্মা অনিত্য নয়, অনিত্য মানে কি? নিত্য মানে সব সময়, অনিত্য মানে সব সময় না। তো জীবাত্মা অনিত্য নয় মানে জীবাত্মা নিত্য, অর্থাৎ জীবাত্মা মানুষ সমাজে অ্যাভেলেবল, সব সময় আছে তোমার পাশে। এর মানে হচ্ছে তুমি যত্ন করো, জীবাত্মাও পাবা। আর ওহে জীব করো আকিঞ্চন, আকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, তুমি চেষ্টা করে যাও। করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস। এই আশ শব্দের অর্থ আশা। বলছে কি করো না, সুখের আশা করো না, তাতে তুমি দুঃখের ফাঁসি গলায় নিবা না। অর্থাৎ তুমি যদি এক্সপেক্ট করো কারো কাছে কোনো কিছু, তাহলে তোমার কষ্ট পাওয়ার সুযোগ আছে। মানে তুমি ধরলা যে আমি তার কাছ থেকে এটা পাবো, এবং একটা সময় কি আর পাইলা না, তখন কিন্তু তোমার খুব খারাপ লাগবে, তুমি কষ্টে নিপতিত হবা। এজন্য বলছে এটা করার দরকার নেই, তুমি সুখের আশাও করো না, দুঃখও পাইও না। সুখের আশা করলে দুঃখ পাইতে হয়। বলছে করোনা সুখের আশ, করোনা দুঃখের ফাঁস। জীবনের উদ্দেশ্য তা নয়, লাইফের উদ্দেশ্য এটা না। অর্থাৎ সুখের আশা করবা, দুঃখ সুখ দুঃখ নিয়ে ভাবা লাইফের উদ্দেশ্য না, কাজ করো। সংসারে সংসারী সাজো, করো নিত্য নিজ কাজ, ভাবের উন্নতি যাতে হয়। এখানে সংসার শব্দের অর্থ হচ্ছে জীবন, বুঝতে পারছো? বলছে জীবনে কি করো, কর্মঠ হও, কাজ করো, বি অ্যাক্টিভ। করো নিত্য নিজ কাজ, তুমি তোমার কাজ করতে থাকো, ভবের উন্নতি যাতে হয়। ভব মানে এখানে জীবন,
পৃথিবী বলছে পৃথিবীর যাতে উন্নতি হয়, জীবনের যাতে উন্নতি হয়, তুমি তোমার কাজ করে যাও। দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও না বেগে ধায়, নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়োজন শৈবালের নিয়ে। দিন যায় ক্ষণ যায়, সময় চলে যাচ্ছে, সময় কাহারও না বেগে ধায়, নাহি রহে স্থির। ধায় মানে হচ্ছে দৌড়ায় বা চলে, আমি বললাম এখানে চলে। নাহি রহে স্থির, সময় বা এই জিনিসগুলো এক জায়গায় থেমে থাকে না। সহায় সম্পদ বল, বল মানে শক্তি, বুঝতে পারছো? বলছে সহায় সম্পদ শক্তি সবকিছু সকলে ঘুচায় কাল, সময়ের সাথে একটা সময় গিয়ে সব শেষ হয়ে যায়। তোমার আজকে যেটা আছে কালকে সেটা নাও থাকতে পারে। একসময় প্রচন্ড ক্ষমতাশালী মানুষ ছিল, এখন কিছুই নেই, ধ্বংস হয়ে গেছে, রাস্তায় পড়ে থাকে, কেউ তাকে জিজ্ঞেসও করে না। এরকম প্রচুর এক্সাম্পল আছে বাংলাদেশে, রাইট? তো বলছে একসময় তোমার সহায় সম্পদ বল এগুলো একসময় কি হয়ে যাবে, সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যাবে, আর থাকবে না। আয়োজন শৈবালের নীড়, তোমার বই থেকে সব থেকে বেশি আশা অনুধাবন, এই কবিতা থেকে সব থেকে বেশি আশা অনুধাবন এটা। আয়োজন শৈবালের নীড়, নীড় শব্দের অর্থ পানি। তো আয়ু শৈবালের পানির মতো, অর্থাৎ শৈবালের উপরে ধরো তুমি কচু পাতার উপরে পানি দিছো, পানি দেওয়ার সাথে সাথে ফ্যাস করে পড়ে যায়, 1 সেকেন্ডও থাকে না কিন্তু। তো কচু পাতার উপরে পানি যেমন দেওয়ার সাথে সাথে পড়ে যায়, পৃথিবীতে আমার আয়ুটা এমনই, অর্থাৎ খুব সামান্য সময়ের জন্য আমি আসছি পৃথিবীতে। এই জন্য বলছে মানব জন্ম খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে, যার জন্য বলা হচ্ছে আয়োজন শৈবালের নীড়। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ভীত হয়েও না মানব, গড় যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমায় জগতে দুর্লভ। সংসার সমরাঙ্গন, সমরাঙ্গন মানে যুদ্ধক্ষেত্র, জীবনকে যুদ্ধক্ষেত্র বলা হয়েছে কেন? কারণ প্রতিনিয়তই বিভিন্ন প্রতিকূলতার সাথে ফাইট করে আমাদেরকে বেঁচে থাকতে হয়, আমাদেরকে টিকে থাকতে হয়। এই জন্য বলছে সংসার সমরাঙ্গন, এখানে দৃঢ়পণে যুদ্ধ করে যাও, ভয় পাও না, ভীত হয়েও না, করো যুদ্ধ বীর্যবান। বীর্যবান মানে হচ্ছে শক্তিশালী, শক্তিশালী। তুমি কি করে যাও? যুদ্ধ করে যাও, যায় যাবে যাক প্রাণ। এতে যদি তোমার প্রাণ চলেও যায় লাইফের জন্য ফাইট করতে করতে, সাফল্যের জন্য ফাইট করতে করতে, যদি তুমি মরেও যাও কোনো অসুবিধা নাই, তখন জগতে মহিমা তৈরি হবে, কীর্তি তৈরি হবে, তুমি বড় মানুষ হবা। এই মহিমাই জগতে দুর্লভ, এই মহিমা সবাই পায় না, এটা খুব রেয়ার, বুঝতে পারছো? সংসারের পৃথিবীতে তুমি তোমার সাফল্যের জন্য কি করতে থাকো? ফাইট করতে থাকো। যদি সফল হও ফাইন, যদি সফল না হয় মরেও যদি যাও, এটাও এক ধরনের সাকসেস, এটাও তোমার জন্য তোমাকে মহিমান্বিত করবে। সালাম বরকত রফিক জব্বার, এই ভাষা শহীদরা কারো বয়স 30 বছর ছিল না, তার কম ছিল, তখনই মারা গেছে, তাদেরকে আমি মনে রাখছি। ওহিউল্লাহ 9 বছর বয়সী ভাষা শহীদের যারা ছিলেন তাদের মধ্যে সর্বকনিষ্ঠ শহীদ, আমরা তাকে মনে রাখছি। কবি এটাই বলছেন, যুদ্ধ করো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তাতে যদি তোমার প্রাণও যায় মহিমা তৈরি হবে, এবং এটা পৃথিবীতে দুর্লভ, এটা রেয়ার। মনোহর মূর্তি হেরে, মনোহর মানে খুব সুন্দর, আর হেরে শব্দের অর্থ হচ্ছে দেখে। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করোনা নির্ভর। বলছে বাহ্যিক ভাবে সৌন্দর্য দেখে ভবিষ্যতের অন্ধকার নির্ভর করো না। আমরা অনেক সময় সামনের বাহ্যিক সৌন্দর্য দেখে মনে করি ওয়াও আমি অনেক কিছু পাবো, বলছে এই ডিপেন্ডেন্সি তৈরি করবা না। অতীত সুখের দিন পুনরায় ডেকে, এটা দিনে না, এটা কিন্তু দিন হবে, হ্যাঁ, ভুলে এখানে দিনে লেখা হয়েছে। অতীত সুখের দিন পুনরায় ডেকে এনে চিন্তা করে হয়েও না কাতর। আমরা যেটা গেছে তো গেছে, এটা কি ফিরে আসবে? অনেক সময় আমরা এর জন্য অস্থির হই, চিন্তা করতে করতে পাগল হয়ে যাই, বলছে এটা করার দরকার নেই। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। অর্থাৎ পৃথিবীতে অনেক বড় মানুষ বড় বড় কাজ করে স্মরণীয় হয়েছেন, তাদেরকে আমরা ফলো করব এবং আমরাও স্মরণীয় হব। তুমি ফিজিক্স করতে চাও, নিউটনকে ফলো করো। ফর এক্সাম্পল, বোঝার চেষ্টা করো আমি কি বলি। তুমি একজন অ্যাথলেট হবা, দৌড়বিদ হবা, তো উসাইন বোল্টকে ফলো করো। তুমি সাঁতার শিখতে চাও, মাইকেল ফেলপস কে ফলো করো। তুমি ফুটবল খেলতে চাও, মেসি নেইমারকে ফলো করো। তুমি ক্রিকেট খেলবা, সাকিবকে ফলো করো। অর্থাৎ যত বড় মানুষ আছে আমরা তাদেরকে কি করব? অনুকরণ করব, তাদের মতো হইতে চাইবো, অসুবিধা নেই। এই জন্য বলছে মহাজ্ঞানী মহাজন, অর্থাৎ বড় বড় মানুষ যে পথে করে গমন, যেসব করেছেন তারা হয়েছেন প্রাতঃস্মরণীয়। প্রাতঃস্মরণীয় মানে সকালবেলা স্মরণ করার যোগ্য, মানে সকালটা শুরু হবে যার লাইফকে কপি করে, এই অর্থে বলছে। হিন্দুরা দেখবা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে তারা কি করে? মণ্ডপে যায় পূজা করে, তাই না? তো আমরা কি করি? সকালবেলা উঠে কি করি? ফজরের নামাজ পড়ি। আচ্ছা, তারপরে আমরা আমাদের কাজ শুরু করি। অর্থাৎ কাজ শুরু করার সময় আমি কার মতো হতে চাই? তার মতো হতে চাই। অর্থাৎ আমি যেন তার মতো হতে চাই, তাকে টার্গেট করে আমার সকাল শুরু করে, আমার দিন শুরু করে, আমার কাজ শুরু করতে পারি, এই অর্থে বলা। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তির ধ্বজা ধরে, এই ধ্বজা শব্দের অর্থ হচ্ছে পতাকা, এখানে সিম্বল আর কি।
অর্থাৎ আমরা আমাদের নিজস্ব কাজের দ্বারা আমরাও হব বরণীয়। স্বীয় মানে নিজের কাজের দ্বারা আমরাও বরণীয় হব, আমাদেরকে মনে রাখবে। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর। অর্থাৎ যুদ্ধের সাগরের তীরে পদাঙ্ক অঙ্কিত করে, পদাঙ্ক মানে পায়ের ছাপ। এখানে রূপক করতে বলছে যে যুদ্ধের সাগরের তীরে আমরা আমাদের পায়ের ছাপ রেখে যাব। অর্থাৎ পায়ের ছাপ, তুমি যখন কারো পায়ের ছাপ দেখে যাও কোথাও, মনে করো খালি বালুর উপর, তুমি বুঝতে পারবে এখানে মানুষ আসছিল। ঘোড়ার পা দেখলে বুঝবে এখানে ঘোড়া আসছিল। মানে পৃথিবীতে আমরা এসেছি, আমরা চলে যাওয়ার পরেও যেন আমাদের পায়ের ছাপ থাকে। অর্থাৎ আমরা আমাদের কীর্তি, আমাদের কাজ, আমাদের সাফল্য, আমাদের সাকসেস রেখে যাব। পরের প্রজন্ম এগুলো দেখবে, জানবে যে হ্যাঁ, পৃথিবীতে এই নামে কেউ একজন ছিলেন। আজকে থেকে 200, 300, 500 বছর আগে বহু মানুষ মারা গেছে, কাজের দ্বারা আমরা তাকে মনে রাখি না। ওটাই বলছে পদাঙ্ক, সে তার পায়ের ছাপ রেখে গেছে। এই সমর সাগর তীর, অর্থাৎ এই পৃথিবী নামক এই সমর সাগর তীরে পায়ের ছাপ রেখে যাব, এবং আমরাও কি হব, অমর হব এর মাধ্যমে। এবং সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদার আসিবে সত্তর। বলছে আমাদেরকে আবার ফলো করে অন্যরা কি করবে, সফল হবে। যশোদার মানে সাফল্যের দরজা। যশোদার মানে কি, সাফল্যের দরজা। অর্থাৎ সোজা কথা যদি বলি, যে আমাদেরকে ফলো করে অনুসরণ করে অনেকে আবার কি হবে, সফল হবে। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন। বলছে জীবনকে কি করে দিও না, বৃথা নষ্ট করে দিও না মানুষেরা। সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছো যাহা, সাধন করে তাহা ব্রত হয়ে নিজ নিজ কাজে। বলছে সংসার তো, পৃথিবীটা তো যুদ্ধক্ষেত্রের মতো, জীবনটা যুদ্ধক্ষেত্রের মতো না। এখানে তুমি যা সংকল্প করেছো সেটাকে তুমি সাধন করো, রত হয়ে নিজ নিজ কাজে। এখন করহ, করো বলা হয়, আগে বলা হয়তো করহ। আগে ক্রিয়ার সাথে হ যুক্ত করার নিয়ম ছিল, এখন আর সেটা নাই। তুমি এটা পড়ছো না, বিভু দেহ হৃদয় বল। দেহ হৃদয় বল মানে কি, দেহ মানে এখানে বডি না, দাও হৃদয়ে বল দাও। আগে বলা হয়তো করো, এখন বলা হয় করো। তো বলছে সংকল্প করেছো যাহা, তুমি যা পাওয়ার জন্য পণ করেছো, টার্গেট করেছো, তোমার যেটা এইম, সেটা তুমি সাধন করো। রত হয়ে নিজ নিজ কাজে, তুমি তোমার নিজের কাজে রত হও, ব্যস্ত হয়ে যাও, টার্গেটের পিছনে দৌড়াও, স্বপ্নকে বাস্তবায়ন করো তোমার কাজের মাধ্যমে। এই ছিল কথা। বুঝতে পারছো কিনা ভাইয়া, বলো তো? আমার মনে হয় না তোমার এখান থেকে কোনো প্রশ্ন থাকতে পারে। শৈবাল কি? শৈবাল না চিনলে তো কিছু করার নেই। শৈবাল না চিনলে এই ব্যাখ্যা তোমার আমি কেমনে বোঝাবো? তুমি 9-10 পরে শৈবাল ছিল না, বিজ্ঞানে পড়ছো না শৈবাল? শৈবালের নীড় কি জিনিস? শৈবালের উপরে পানি, কচু পাতার উপরে পানি দিলে যেমন পড়ে যায়, শৈবাল হচ্ছে এক ধরনের ভাসমান উদ্ভিদ, পানির উপরে ভাসে। ওর উপরে এক ফোঁটা পানি পড়ছে, পড়ার সাথে সাথে সেটা গড়ায় পড়ে যায়। তো শৈবালের উপরে পানি যেমন খুব ক্ষণস্থায়ী, পৃথিবীতে আমাদের জীবনটা, আমাদের আয়ুটা এরকম ক্ষণস্থায়ী। অনিত্য মানে নিত্য নয়। আচ্ছা, কাতর স্বর এখানে দেখো দিয়ে রাখছি, পারবা? এবং দেখো প্রচুর শব্দার্থ দিছি এখানে, দেখো নিশার স্বপন, ক্রন্দন, ফাঁস, বেগে দেয়, কাল দৃঢ়পণের দুর্লভ মনোহর হেরে পুনঃ। এরপর এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন। ধ্বজা মানে পতাকা, কোন কবিতার ভাবানুবাদ? সাম অফ লাইফ, বৃত্ত সংখ্যার মহাকাব্য। জীবনের উদ্দেশ্য কি নয়, দুঃখের ফাঁস পড়া জীবনের উদ্দেশ্য নয়। বাহ্য দৃশ্য শব্দের অর্থ কি? বাইরের জিনিসের প্রতি আকর্ষণ আর কি, হ্যাঁ, বাইরের রূপ, বাইরের রূপ। আচ্ছা, এগুলো পারবা কিনা বলো, ভাই একটা দিয়েছি কিনা? ইয়েস অর নো? দিয়েছি সবগুলো লাইনে। যশোদার মানে সাফল্যের দরজা, লিখেই তো দিছি। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন দিয়ে রাখলাম, ওগুলো দেখবা।